শপথ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং 4 নির্বাচন কমিশনার। দুপুর 1:30টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদেরকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে 21শে নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন কমিশনার পদে নিয়োগ পান। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে 5ই সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ব্যাটারি রিকশা চালু রাখার দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন চালকেরা। কাল সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে হবে বৈঠক। আর এর আগে 12 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাব, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি ও কামরাঙ্গী চরে বিক্ষোভ করেন চালকেরা। এতে ওইসব এলাকায় দেখা দেয় যানজট। ঘোষণা অনুযায়ী রোববার সকাল 11টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন ব্যাটারি রিকশা চালকেরা। ব্যাটারি রিকশা চালু রাখা সহ 12 দফা দাবি তাদের। যদি অটো গাড়ি না চলে, কর্ম যদি না থাকে, তাহলে গরিব মানুষ কি খাইবে? আমাদের হয় অটো গাড়ি দেন, নয় একটা কর্ম দেন। আমার মা আছে, বাবা আছে, আমরা ভাই বোন নিয়ে একটা ফ্যামিলি চলি, আমার একটা অটো দিয়া। এখন যদি ফুট করে অটোটা বন্ধ করে দেয় কিভাবে হবে? ব্যাটারির রিকশা চালকদের বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রেস ক্লাবের সামনে। আশপাশের এলাকায় দেখা দেয় যানজট। মোহাম্মদপুরের বছিলা মোড়েও আন্দোলনে নামেন অটোরিকশার চালকেরা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে দেখা গেছে পুলিশের তৎপরতা। 12:30 থেকে আমার পরীক্ষা শুরু স্টুডেন্টের, এখন আমি সময়মতো পৌঁছাতে পারি না। আমার অফিসে যেতে লেট হচ্ছে, ওইদিকে আমার কথা শুনতে হচ্ছে অফিসে যাওয়ার সময়। কোনো গাড়ি পাচ্ছি না, সবাই লাঠি নিয়ে গাড়ি থামাইয়া গাড়ি রাখিয়ে দিচ্ছে, নামাই দিচ্ছে, চলে যান, হেঁটে যান। আমরা চেষ্টা করতেছি বুঝাইয়া ওরা এক পাশে যাক, জনভোগান্তি কমানোর জন্য গাড়িগুলো অ্যাটলিস্ট চলাচলের ব্যবস্থা রাখুক। যাত্রাবাড়ি ও কামরাঙ্গীর চরেও বিক্ষোভ করেন অটোরিকশা চালকেরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদানি সহ 7 বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি যাচাইয়ে আন্তর্জাতিক আইনি পরামর্শক নিয়োগ দিচ্ছে সরকার। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে সংক্রান্ত জাতীয় কমিটি 2009 থেকে 2024 সাল পর্যন্ত সাবেক সরকারের স্বাক্ষরিত আদানি, পায়রা, আশুগঞ্জ, বাঁশখালী সহ 7টি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক আইনি পরামর্শক ও তদন্তকারী নিয়োগের পরামর্শ দেয়। কমিটির মতে চুক্তিগুলো পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে আরও সময় প্রয়োজন। পরামর্শক নিয়োগ দিলে আন্তর্জাতিক সালিসি আইনের সাথে সামঞ্জস্য রেখে পুনঃ আলোচনা বা চুক্তি বাতিল করতে পারবে তারা। এর আগে গত 19শে নভেম্বর বিদ্যুৎ সরবরাহ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে করা সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের বছিলা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারি রিকশা চালকরা। এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাতুর রহমান, আমরা যেটা দেখলাম যে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন, কাল বৈঠক রয়েছে। বছিলা মোড়ে তো কয়েক দফা অবরোধ করেছেন বিক্ষুব্ধ চালকরা, এখন কি অবস্থা সে জায়গায়, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। অর্থাৎ 10:30টার পরবর্তী সময় এখানে যে মূল মিছিলটি প্রেস ক্লাবে যাওয়ার পর যারা এখানে অবস্থান করছিলেন তারা এখনও এখানে অবস্থান করছেন। আমরা যদি দেখাতে চাই যে যেটি মোহাম্মদপুর বাস টার্মিনাল থেকে যে রাস্তাটি আসলে এই চৌরাস্তায় মিলেছে, সেই রাস্তায় আপনি দেখবেন যে বাম পাশের সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু গাড়ি চলে যেতে পারছে বা ইউটার্ন নিয়ে চলে গেছে, কিন্তু মেইন যে মুখটা সেই মুখটাতে রশি দিয়ে অর্থাৎ তার দিয়ে আটকে রাখা হয়েছে। আর যেটি কেরানীগঞ্জ বা ওই দিক থেকে যে রাস্তাটি আসে সেখানে আপনি দেখেন যে গাড়ির চাপ রয়েছে। আবার মূল অবস্থানে এখানে রিক্সা চালকরা যারা বলছেন রিক্সা চালক আন্দোলন করছেন তারা এখানে আছেন। আর বছিলা থেকে যে রাস্তাটি এসে আসলে এখানে মিলেছে সেই রাস্তাটি আপনি দেখতে পাচ্ছেন যে এটি আটকানো অবস্থায় রয়েছে। মাঝখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রিক্সা চালকরা বিভিন্ন গাড়ি অর্থাৎ অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি অথবা শিক্ষার্থীদের বহনকারী কিছু গাড়ি ছেড়ে দিচ্ছে। তবে এইখানে আমরা দেখছি যে তাদের আসলে মূলত কোনো নেতৃত্ব দেখা যাচ্ছে না, অথবা যারা নেতৃত্বে আছেন তারা সম্মুখভাগে আসছেন না। এখন
এখানে বিক্ষিপ্ত কম বয়সী ছেলেরা এখানে আসলে লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করছেন এবং কিছু গাড়িতে হই হুল্লোড় করছেন, ভাঙচুরের চেষ্টা করছেন। তবে এখনো পর্যন্ত ভাঙচুর করেছেন এরকম আমরা দেখতে পাইনি। পুলিশের যে উচ্চপদস্থ কর্মকর্তারা, উপকমিশনার পর্যায়ের সহকারী কমিশনার পর্যায়ের কর্মকর্তারা এইখানে এসছেন এবং আছেন, ওনারা 7-8 জন এখানে আছেন এবং ওনারা যেটি বলতে চাচ্ছেন যে যেহেতু শান্তিপূর্ণভাবে এই অবরোধ কর্মসূচি চলছে সেই কারণে তারা আসলে এই অবরোধে কোনো বল প্রয়োগ করছেন না এবং তারা বলছেন যে তাদেরকে বুঝিয়ে এইটি শেষ করা যায় কিনা সেই বিষয়ে তারা চেষ্টা করে যাচ্ছেন। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে এইটি যেহেতু বেড়িবাঁধের এই রাস্তাটি যেহেতু ঢাকার বাইরে থেকে আসার জন্য এবং ভাষায় যাওয়ার জন্য খুব একটি গুরুত্বপূর্ণ রাস্তা, সেই কারণে এইখানে এই যানজটের কারণে অনেক বড় লম্বা যানজটের সারি বেড়িবাঁধের দিকে আছে। আর এইখানে 1টা বা 12টা থেকে 1টা বা 1টা থেকে 2টো পর্যন্ত আমরা যেটুকু দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্ট যারা আছেন, বিভিন্ন কলেজের স্টুডেন্ট যারা আছেন তাদেরকে আমরা দেখছি যে খুব কষ্ট করে তাদের অনেকেরই পরীক্ষা চলছিল। এইখানে যে বসিলা সরকারি স্কুলের একটি পরীক্ষা চলছিল আজকে, ওরা এখানে এসছেন এবং ওরা যাওয়ার সময় ওরা পুরো বসিলা থেকে এখানে হেঁটে মোহাম্মদপুর পর্যন্ত হেঁটে যাচ্ছেন এবং তাদের প্রচণ্ড কষ্টের কথা তারা বলছেন এবং 2-1 জন কর্মজীবী আছেন তারাও তাদের কষ্টের কথা বলছেন। আর এখানে আমরা যতটুকু দেখেছি যে শুধুমাত্র যে সিএনজি অটোরিকশা চালক এখানে আছেন, তাদের এখানে যারা আছেন তারা বেশিরভাগই অটোরিকশা চালক দাবি করছেন। তবে বিভিন্ন জনের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে যে অটোরিকশা মালিক পক্ষ এইখানে এই আন্দোলনের সাথে জড়িত আছেন। মোহাম্মদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। দিকে সরকারি চাকরিতে নিয়োগ প্রসঙ্গে সচিবালয়ে ব্রিফিং করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জি, আচ্ছা, এটা আমি সরাসরি উত্তর দিতে পারবে পাবলিক সার্ভিস কমিশন, কিন্তু যেহেতু পাবলিক সার্ভিস কমিশন আমাদেরই একটা কনস্টিটিউশনাল বডি, এই জন্য এই কাজটা যাতে তাড়াতাড়ি হয় উই আর ফলোইং আপ। আমাদের যে কোনো মিটিংয়ে আগে পিএসসির সেক্রেটারিকে ডাকা হইতো না, এখন আমাদের মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশন মিটিং অথবা অন্য যে কোনো মিটিংয়ে পিএসসির সেক্রেটারিকে ডাকা হয়, কারণ যেহেতু কনস্টিটিউশনাল বডি আমাদের গভর্নমেন্টের মেসেজটা তার মাধ্যমে আমরা দিচ্ছি এবং টাইম পাস যত তাড়াতাড়ি নেওয়া যায়, কমিটিগুলো করা যায়, ভাইবা শুরু করা যায়, খাতা দেখার এক্সামিনার নেওয়া যায়, যেগুলো আগে বললাম এগুলো যদি আগায়, আমরা যদি বললাম 47টা হলো 2 বছরের কমে যদি নিতে হয়, অন্যগুলো তো আরো কম সময়ের মধ্যে হবে অবশ্যই, এবং করতে হবে। উই আর ফলোইং আপ, টু বি ফ্র্যাঙ্ক। আপনারা যেমন আমাদেরকে ফলো করেন, পজিটিভ কারণে ফলো করেন, আমরাও এই প্রতিষ্ঠানকে এবার অন্যান্য বাড়াচ্ছে অত্যন্ত ক্লোজলি ফলো আপ করতেছি, যাতে কেউ কোনো বলতে না পারে যে 2 বছর। আমি পিএসসি সেক্রেটারি ছিলাম, 2 বছর লাগার কোনো কারণ নাই। আপনার বোর্ড যদি 20 জন মেম্বার থাকে, আপনারা জানেন 20টা বোর্ড হবে, চেয়ারম্যান বোর্ড করলো না। আপনারা জানেন পিএসসি স্ট্যান্ডার্ড ডেইলি একটা বোর্ড 20 জনের নেয়, 20 জন বাই 20 কতজনের ভাই একদিনে নেওয়া যায়? 400 পার ডে। আমরা যদি এরকম বলি, এটা তো পার ডে ঘন্টা হিসেবে টাকা বেড়া সবাই জানেন তো, এটা কিন্তু স্যালারি না, যারা মেম্বার স্যালারি, আর ভাইবা যারা নেয় ঘন্টা হিসেবে টাকা, এটা অনেক বাড়ানো হয়েছে। যদি শুক্র শনিবারই আমরা নেই, আমরা যদি বলি কেন হোয়াই ফ্রাইডে স্যাটারডে, তাহলে কত কম সময় আমরা নিতে পারবো। আমরা আজকে আপনাদের মাধ্যমে যে কথাগুলো বলতেছি অফিসিয়ালি, এই কথাগুলোই আমরা পিএসসি কে জানাবো ইনশাল্লাহ। উনি অনেকদিন ধরে প্রশ্ন করেন, আজকে করুক। জি, বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে যারা অবসরে মানে শেষের দিকে আসছে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের সবাইকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ব্রিফিং করছিলেন, সরাসরি ছিলাম সেখানে সচিবালয় থেকে। পরবর্তী খবরে যাচ্ছি। ব্যাটারি চালিত রিকশা চালু থাকবে কিনা সে বিষয়ে আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছে সরকার। একথা জানিয়ে অটোরিকশা চালকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের দাবি পর্যালোচনার আশ্বাসও দেন তিনি। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, অটোরিকশা বন্ধের বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে সন্তোষজনক সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। উপদেষ্টা বলেন, ভুয়া ও মিথ্যা মামলা যেন না হয় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেউ যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিয়ে কমিটি গঠন করা হচ্ছে।
ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়ে কমিউনিটি পুলিশ গঠন হবে বলেও জানান উপদেষ্টা। তাদের ক্ষেত্রে তো সবসময় তো আহ্বান যে তারা একটা শান্তিপূর্ণভাবে তাদের প্রোগ্রামটা চালায়, শান্তিপূর্ণভাবে। ভাঙ্গাভাঙ্গি তো কেউ চায় না, কেউ চাচ্ছে ভাঙ্গাভাঙ্গি। এটা করে কিন্তু তারা তাদের পপুলারিটি হারাচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় প্রত্যাহার করা হয়েছে অভিযুক্ত কর্মকর্তাকে। একই সাথে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে পুলিশের বিশেষ শাখা এসপি। শুরু হয়েছে এ ঘটনার তদন্ত। শনিবার ফেসবুকে এক পোস্টে নুরুল কবির জানান, 18 নভেম্বর একটি মিডিয়া কনফারেন্সের জন্য বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্থার শিকার হন তিনি। ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিভিন্ন সময় তাকে হয়রানি করেছে বলেও জানান তিনি। পরে রাতেই হয়রানির ঘটনা তদন্তের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দেশের কোনো সাংবাদিককে হয়রানির বরদাস্ত করবে না অন্তর্বর্তী সরকার। জিএসপি সুবিধা পেতে হলে শ্রম অধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণ করতে হবে, তাই এ নিয়ে কাজ চলছে এবং সরকার সঠিক পথে আছে বলেই জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে সচিবালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, শ্রম নিরাপত্তা, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, শ্রমিক সংগঠনের অধিকার সহ 11 দফা বাস্তবায়ন করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার আরও বাড়ানোর উপর জোর দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইউরোপীয় ইউনিয়নে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা পায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রেও সেই সুবিধা পাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। এগারো দফা যে কর্মসূচি যেটা হয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম এবং এই আলোচনাটা আমার ধারণা খুবই যুক্তিযুক্ত এবং দুজনের অবস্থানকে আমরা তুলে ধরেছি এবং আমরা দুজনের অবস্থানকে উপলব্ধি করি এবং কিভাবে আমরা কত দ্রুত আমরা এই 11 দফা বাস্তবায়ন করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের আলোচনাটা হয়েছে। এতদিন অভিযোগ দায়ের করতে না পারলেও 11 বছর পর এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছেলে হত্যার বিচার চাইলেন নিহত বুয়েট শিক্ষার্থী রেহান আহসানের মা। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন রেহান। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ সহ 44 জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন তিনি। রেহানের মা অভিযোগ করেন, কার ছেলে নিহতের পর পুলিশ, ডিজিএফআই সহ বিভিন্ন পক্ষের চাপে তিনি থানায় মামলা করতে পারেননি। নিরাপত্তা শঙ্কায় এতদিন মুখ বন্ধ করেছিলেন। এমনকি বিভিন্ন সময় রেহান সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে মিথ্যা কথাও বলতে হয়েছে তাকে। হেফাজতে সমাবেশের পরের দিন ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায় রেহানের। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের সাথে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শপথ ভঙ্গ হবে না। আমি এটাকে একটা নিজের জীবনের একটা বড় অপরচুনিটি হিসেবে দেখছি। এই দায়িত্বটাকে অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। এবং আমি ইনশাল্লাহ কনফিডেন্ট যে আই উইল বি এবল টু ডেলিভার। আমার টিম আছে, আই হ্যাভ এ ভেরি এফিসিয়েন্ট টিম অফ ইলেকশন কমিশনার্স হু আর অ্যারাউন্ড মি নাও। তো ইনশাল্লাহ আমরা সবাই মিলে, আপনাদের সবার সহযোগিতা নিয়েই কিন্তু আমাকে করতে হবে। আমরা একা পারবো না, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার। সংস্কার কমিশন কাজ করছে, সেই পর্যায়ে আপনারা কি কমিশনের সংস্কার কাজ শেষে না ই করবেন, নাকি আপনারা দেখবেন যে কি অবস্থা? দেখেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো কিছু এসেনশিয়াল সংস্কার তো লাগবে। ফর এক্সাম্পল একদম ধরেন, এখন নানা রকম কথা হচ্ছে, কেউ বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কেউ বলে যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, আগের সিস্টেমে ইলেকশন।
এটা যদি আপনার কনস্টিটিউশনে যদি এটা যদি ফয়সালা না হয়, আমরা ইলেকশনটা করবো কিভাবে? এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তো তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে। সুতরাং ভোটার লিস্ট করতে হবে এবং মেবি দেয়ার উইল বি সাম রিফর্মস নিডেড হিয়ার অ্যান্ড দেয়ার। এখন কোথায় কোথায় রিফর্মস দরকার হবে, ইন্টারভেনশন দরকার হবে, সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ, যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য। তাদের পরামর্শ আসুক, আমরা দেখি যে কোনটা কোনটা গ্রহণযোগ্য হয়, এটা যেগুলো গ্রহণযোগ্য হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে আমাদের। আর দেখেন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট রিফর্ম কমিশন কাজ করছে, they will also have lot of suggestions about the constitution. By constitution ঠিক না করে, I am a product, my team is a product of the constitution. এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমরা আমাদের যাত্রা তো আমরা এলোপাথারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, সুতরাং এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। বেশি দিন তো নাই, ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে, ইটস নট ফার অ্যাওয়ে, অতি অল্প সময়। আপনারা আশ্বস্ত থাকুন ইনশাল্লাহ, আমাদের নিয়ত সহি, উই আর কনফিডেন্ট ইনশাল্লাহ উই উইল বি এবল টু ডেলিভার। আর এবারের মতো একটা সুযোগ আগে ছিল না, কি সুযোগ জানেন আপনারা? সেই সুযোগটা হচ্ছে শুধু আমরা না, রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা 15-16 বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করবো তাদের। সুতরাং আমাদের তো কোনো অসুবিধা নাই, তারাও জাতির কাছে ওয়াদাবদ্ধ। আজকে আর না, আমরা এখন ইলেকশন দিনক্ষণ দিয়ে তো এখন বলা যাবে না, দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আমরা কিছু কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই, এটা বুঝে নেই, কাজকর্মটা বুঝে নেই, আমাকে এটা বুঝতে তো দিবেন ভাই। শপথের পর প্রধান বিচারপতি কি কিছু বলেছিলেন? না, উনি বলেছেন যে হি উইল গিভ ফুল কোঅপারেশন টু দ্য ইলেকশন কমিশন। আমার হতে পারে এরকম বিশেষ পরিস্থিতি আমার চাকরি জীবনে বহু আসছে। আমি তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব ছিলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম, বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। থ্যাংক ইউ। ধন্যবাদ। কমিশনের সংস্কার কথা বলছিলেন, আপনি কি এই যে নির্বাচনের ক্ষেত্রে সংস্কার কমিশনের সুপারিশ অপেক্ষা করবেন? এটা সুপারিশ তো আসে যাবে তো আপনার এই ডিসেম্বরে, টাইম তো বেশি দিন নাই। এটা ইট ইজ প্রিমেচুর ফর মি টু কমেন্ট অন দিস। অনেক বিতর্ক চলছে, বিতর্কের একটা ফয়সালা হোক, কিন্তু তাহলে আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। চলেন আমরা যাই, এখন পরে কথা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, কংগ্রেচুলেশন ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ। নির্বাচন কমিশনের শপথ গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমের সাথে কথা বলছিলেন। সরাসরি সুপ্রিম কোর্ট থেকে যুক্ত ছিলাম আমরা। পরবর্তী খবর জানিয়ে দিচ্ছি। স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব জানান তিনি। পরে মঈন খান বলেন, একটি দল জনগণের উপর অত্যাচার করে ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচার বিদায় নিয়েছে বলেই দেশের মানুষ মুক্তি পেয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের আরও একটি প্রধান কারণ তাদের অর্থনৈতিক যে ব্যর্থতা, তাদের দুর্নীতি, তাদের লুটপাট। তারা লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে গিয়েছিল। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর 3 সদস্য নিহত হয়েছে। দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রুমা উপজেলায় গহীন জঙ্গলে কেএনএফ এর গোপন আস্তানার সন্ধান পায় সেনাবাহিনী। পরে অভিযানে গেলে সেনাবাহিনীর সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে 3 কেএনএফ সদস্য নিহত হয়েছে। পরে তাদের আস্তানা থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তবে কি পরিমাণে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি। এ নিয়ে আরো জানাতে বান্দরবন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, অভিযান কি এখনো চলছে কিনা, এ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? নিহতদের নাম পরিচয় জানা গেছে কিনা? দেখুন, গত বছর এপ্রিলের 5 তারিখ থেকে কিন্তু এই যে অভিযান কেএনএফ এর বিরুদ্ধে যে অভিযান, সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে বান্দরবানের রুমা, থানচি এবং রংছড়ি বিভিন্ন এলাকাগুলোতে। তারই প্রেক্ষিতে আজ সকালে সেনাবাহিনীর একটি টহল টিম তাদের যে আস্তানাটি খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে এবং সেখানে কিন্তু কেএনএফ এর সাথে বন্দুকযুদ্ধ হয় এমনটি সংবাদ কিন্তু আমরা জানতে পেরেছি। তো আরেকটি বিষয় বলে রাখতে চাই, সেটি হলো যে যেখানে ঘটনাটি ঘটেছে বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি স্থানীয় সূত্রে। তবে এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত যে অফিসিয়ালি ভাবে যে তথ্যগুলো দেওয়ার কথা আছে সেটি কিন্তু রুমার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দীর সাথে কথা বলছে, তিনি যেমনটি বলেছেন এখনো পর্যন্ত তাদের কাছে কোনো অফিসিয়ালি ভাবে কোনো তথ্য যায়নি। তারা এই ধরনের সংবাদগুলো পেয়েছেন এবং ওসি সোহরাওয়ার্দী তিনি নিশ্চিত করেছেন যে পাইন্দু ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের গহীন জঙ্গলে এই ঘটনাটি ঘটেছে। তবে সেখানে কারা নিহত হয়েছে এবং নিহত পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং সেখানে কেএনএফ এর সাথে বন্দুকযুদ্ধে বিভিন্ন ধরনের সরঞ্জাম, অস্ত্র এবং তাদের পরনো পোশাক সহ বিভিন্ন যন্ত্রপাতি পাওয়া গেছে বলে আমরা কিন্তু অসমর্থিত সূত্রে জানতে পেরেছি। আরেকটি বিষয় জানাতে চাই, এই অভিযানের কারণে কিন্তু বান্দরবানের রুমা, রংছড়ি এবং থানচি বিভিন্ন সময়ে কিন্তু এই কেএনএফ এর অভিযান কেন্দ্রে কিন্তু সেখানে বিভিন্ন সময় তাদের এই সকল পরিত্যক্ত জিনিস এবং এই বন্দুক এবং তাদের সরঞ্জামাদিগুলো পাওয়া যায়। তো এখনো পর্যন্ত এই সকল তথ্য আমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনিশ্চিত পাওয়া যায়নি এবং তাদের তথ্যগুলো নিশ্চিত পাইনি। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বান্দরবানের। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযান নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মার্মা। বাস বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুতের 7 জন কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। শনিবার রাতে তাদের বরখাস্ত করা হয়। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বরখাস্ত 7 কর্মকর্তা কর্মচারী হলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর ডেপুটি জেনারেল ম্যানেজার কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার মাহমুদুল হাসান, এজিএম মোহাম্মদ তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান এবং লাইনম্যান পারভেজ মিয়া, সাখাওয়াত হোসেন ও আবুল কাশেম। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ ও দায়ীদের চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবে। 5 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। সাসপেন্ড তো ওটা পানিশমেন্ট না, সাসপেন্ড একটা ধারণার উপর করে, সেই হিসাবে অথরিটি করছে, অথরিটি বলতে পারবে। আমরা আমাদের মতো তদন্ত করি, ফিজিক্যালি গিয়ে আমরা ডকুমেন্ট দেখে আমরা তদন্ত করি। ডকুমেন্টারি কাজ আমরা শুরু করেছি, ফিজিক্যালি হয়তো দেখে বিকালে যাব। গাজীপুরে পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে নিহত 3 শিক্ষার্থীর নিজ নিজ এলাকায় নেমেছে শোকের ছায়া। শেষ বিদায় জানাতে ভিড় করেন এলাকাবাসী ও সহপাঠীরা। মর্মান্তিক এই ঘটনায় কারো গাফলতি আছে কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। রাজশাহীর পবা উপজেলার মুরারিপুরের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্কুল শিক্ষিকা ফজিলাতুন্নেসার দ্বিতীয় সন্তান জুবায়ের আলম সাকিব প্রকৌশলী হওয়ার স্বপ্ন পূরণে ভর্তি হয়েছিলেন গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। তবে তার স্বপ্নের সমাধি হল মাঝপথেই। শনিবার পিকনিকে যাওয়ার পথে বাস বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় সাকিবের। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। স্কুল জীবনে তার রেজাল্ট ভালো, তার সবকিছুই ভালো ছিল। এখন আল্লাহ তার হুকুমে দিয়ে গেছে, কিন্তু এটার জন্য মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন। কেন এই দোতলা গাড়িতে এই সফরটা ব্যবস্থা করা হলো, যে নিরাপত্তার ব্যবস্থা করা হলো না? একই দুর্ঘটনায় মারা গেছেন ফেনীর মোজাম্মেল হোসেন নাইম। ফতেহপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে দাদা দাদির কবরের পাশে দাফন করা হয় তাকে। শেষবারের মতো এক নজর তাকে দেখতে ভিড় করেন এলাকাবাসী ও সহপাঠীরা। নেগলেন্সি 100%, ইনক্লুডিং ড্রাইভার। তারা ড্রাইভারও দেখছে, সে তার ছিল নিচে, প্লাস এত ডিস্টেন্সে কিভাবে তারটা ছিল। আইইউটির শেষ বর্ষের ছাত্র রংপুরের মুস্তাকিম রহমান মাহিমের মৃত্যুতে নগরীর জুম্মাপাড়ায় নেমেছে শোকের ছায়া। এদিকে 3 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সোমবার থেকে বুধবার 3 দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি কর্তৃপক্ষ।
তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে।